কখন একটা সিনেমা শুধু সিনেমা থাকে না, তা হয়ে ওঠে মিছিল, স্লোগান আর রাজনৈতিক বিশ্বাসের প্রণোদনা। আপনি হলে বসে আছেন, হঠাৎ চারপাশে জয় শ্রীরাম ধ্বনি উঠছে, আর আপনি বুঝতেই পারছেন না এটা কি ক্লাইম্যাক্স নাকি এক ধরনের নির্বাচনী প্রচারণা। এখান থেকেই শুরু হয় আসল প্রশ্ন, সিনেমা কি গল্প বলে নাকি আমাদের দিয়ে একটা নির্দিষ্ট গল্পে বিশ্বাস করায়? বলিউড সিনেমা ধুরন্ধর দ্য রিভেঞ্জকে শুধু একটি অ্যাকশন সিনেমা হিসেবে পাঠ করার সুযোগ নেই। সিনেমাটি আসলে একটি মতাদর্শিক বয়ান, যেখানে নায়কত্ব, রাষ্ট্র, সহিংসতা এবং জাতীয়তাবাদের এক জটিল মিশ্রণ তৈরি করা হয়েছে। বিশেষ করে নরেন্দ্র মোদীকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে তিনি যেন শুধু রাজনৈতিক নেতা নন, এক চলচ্চিত্রের কেন্দ্রীয় মিথিক হিরো, যার ছায়ায় অন্য সব চরিত্র, এমনকি রণবীর সিংয়ের মতো তারকাও ম্লান হয়ে যায়। ভারত জুড়ে যখন বিভিন্ন রাজ্যে নির্বাচনী ডামাডোল আর বিজেপি আরও বেশি রাজ্যে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে, তখন এই রাজনৈতিক বয়ান সৃষ্টির চেষ্টাকে সাধারণভাবে দেখার সুযোগ নেই। ধুরন্ধরে আমরা খুব স্পষ্টভাবে দেখি কিভাবে একটি মূলধারার চলচ্চিত্র নিজের নায়ককে ছাড়িয়ে গিয়ে শেষ পর্যন্ত রাষ্ট্রকেই নায়ক বানিয়ে ফেলে। এখানে ব্যক্তিনায়ক যতই রক্ত, ঘাম, সহিংসতার ভেতর দিয়ে যাক না কেন, সবকিছুই ছাপিয়ে যায় নরেন্দ্র মোদীর উপস্থিতি। অর্থাৎ সিনেমা আমাদের শেখাচ্ছে ব্যক্তি নয়, রাষ্ট্রই সর্বশক্তিমান। এই জায়গায় লুই আলথুসারের আইডিওলজি স্টেট অ্যাপারেটাস ধারণাটা গুরুত্বপূর্ণ। আলথুসার বলেছিলেন, রাষ্ট্র শুধু পুলিশ বা সেনাবাহিনী দিয়ে শাসন করে না, বরং সিনেমা, মিডিয়া, সংস্কৃতির মাধ্যমে মানুষের চিন্তাকে নিয়ন্ত্রণ করে। এই চলচ্চিত্র ঠিক সেটাই করেছে। দর্শকদের এমনভাবে আবেগতাড়িত করেছে যাতে তারা রাষ্ট্রের বয়ানকে সত্য বলে মেনে নেয়। এই সিনেমায় সহিংসতা একটা বড় ভূমিকা রেখেছে, কিন্তু এখানে সহিংসতা কোনো নৈতিক প্রশ্ন তোলে না, নিজেই এক ধরনের আনন্দ বা স্পেটাকল হয়ে ওঠে। শুরুতেই আমরা দেখি নায়ক হিংস্রভাবে মানুষ হত্যা করছে, কিন্তু তখনও আমরা জানি না কেন। অর্থাৎ দর্শক প্রথমে সহিংসতাকে উপভোগ করে, পরে তার জন্য যুক্তি খুঁজে পায়। এই প্রক্রিয়াটাই বিপজ্জনক। আমেরিকান লেখক ও সমালোচক সুসান সানট্যাগ তার ফ্যাসিস্ট অ্যাস্থেটিক্সে দেখিয়েছেন ফ্যাসিবাদী শক্তি সবসময় শক্তি, শৃঙ্খলা এবং সহিংসতাকে মহিমান্বিত করে তোলে। ধুরন্ধর সিনেমাতেও সেই একই জিনিস ঘটে। সহিংসতা হয়ে ওঠে বীরত্ব, আর ঘৃণা হয়ে ওঠে দেশপ্রেম। মুসলমান ও পাকিস্তানকে অন্য হিসেবে দেখানো হয়, আর তাদের বিরুদ্ধে সহিংসতাকে ন্যায্য হিসেবে প্রতিষ্ঠা করা হয়। ফলে দর্শক ধীরে ধীরে মেনে নেয় কাকে ঘৃণা করতে হবে, কার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। লেখক অরুন্ধতী রায় এই বিষয়টাকে আরও পরিষ্কার করে বলেছেন, এখন আমরা শুধু ফ্যাসিবাদী সরকারের মধ্যে না, বরং ফ্যাসিবাদী সমাজের মধ্যে বাস করছি। এই ধরনের সিনেমা সেই সমাজ তৈরির একটা বড় হাতিয়ার। যখন বারবার দেখানো হয় আমাদের অপমান করা হয়েছে, আমাদের প্রতিশোধ নিতে হবে, তখন একটা কালেকটিভ হিউমিলেশন তৈরি হয়। এই হিউমিলেশন পরে রাজনৈতিকভাবে ব্যবহার করা যায়। মানুষ তখন যুক্তি নয়, আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয়। ধুরন্ধর সিনেমায় আমরা দেখতে পাই এখানে একটি পাকিস্তানি চরিত্র হিন্দুদের কাপুরুষ বলে অপমান করে, এবং পুরো সিনেমা যেন সেই অপমানের জবাব দেওয়ার এক দীর্ঘ প্রচেষ্টা। কিন্তু এই প্রক্রিয়া এতটাই অতিরঞ্জিত এবং আক্রমণাত্মক যে এটি এক ধরনের হিউমিলেশন ফেটিশ তৈরি করে, যেখানে অপমানের দৃশ্যগুলো বারবার দেখানো হয়, যেন সেই অপমান থেকেই এক অদ্ভুত আনন্দ পাওয়া যাচ্ছে। অপমানটা এখানে এত বেশি গুরুত্ব পায় যে প্রতিশোধটা ন্যায্য বলে প্রতিষ্ঠিত হয়ে যায়। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই সিনেমা জাতীয়তাবাদকে ভালোবাসার ভাষার বদলে ঘৃণার ভাষায় নির্মাণ করে। এখানে সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলমানদের প্রতিনিয়ত অন্য হিসেবে চিহ্নিত করা হয়, আদারিং করা হয়। এমনকি যখন চলচ্চিত্রটি দেশপ্রেমের কথা বলে, তখনও সেটি এক ধরনের এক্সক্লুসিভ আইডেন্টিটি তৈরি করে, যেখানে সবাইকে রাষ্ট্রের অধীনে নিজেকে সমর্পণ করতে হয়। এই প্রেক্ষাপটে প্রশ্ন আসে, এটি কি সত্যিই দেশপ্রেম নাকি এক ধরনের মতাদর্শিক নিয়ন্ত্রণ?